বোর্ড পরীক্ষার কথা শুনলেই ইংরেজি গ্রামারের যে টপিকটা সবার আগে কপালে ভাঁজ ফেলে দেয় সেটা কি? ঠিক ধরেছেন, ন্যারেশন। ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচের গোলক ধাঁধায় পথ হারানোটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু আর কোনো দুশ্চিন্তা নয়। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারটি সাজানো হয়েছে একদম ফর্মুলা ভিত্তিক চূড়ান্ত একটা চিটশিট হিসেবে। এটি ফলো করলে ন্যারেশনের নিয়মগুলো মনে রাখা মনে হবে নিছক একটা খেলা। আজকের এই আয়োজনের এজেন্ডাগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। থাকছে ১. ন্যারেশনের বেসিক্স, ২. ৩টি গোল্ডেন রুল, ৩. বাক্য অনুযায়ী নিয়ম, ৪. পরীক্ষার বিশেষ ব্যতিক্রম এবং সবশেষে ৫. সমাধানের ৫টি অবর্থ ধাপ। ব্যাস, এই রোডম্যাপ ধরে শেষ পর্যন্ত সাথে থাকলে ন্যারেশন সমাধান করা হয়ে যাবে একদম পানির মতো সহজ। চলুন শুরু করা যাক। ১ নম্বর সেকশন, ন্যারেশনের বেসিক্স বা এটি আসলে কি। শুরুতেই চলুন একদম মৌলিক একটা বিষয় ক্লিয়ার করে নিই। ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি জিনিসটা ঠিক তেমনই নাম শুনে যা মনে হয়। এখানে বক্তার আসল কথাগুলোকে হুবহু কোনো রকম কাটছাড় ছাড়াই কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের খাঁচায় বন্দি করে রাখা হয়। যেমন আই অ্যাম ফাইন, বক্তার নিজের মুখের একদম ডিরেক্ট কথা। আর ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি হচ্ছে মূলত খবর পৌঁছে দেওয়ার মতো একটা ব্যাপার। কেউ একজন কি বলেছে সেই মেসেজটা অন্য কারো কাছে পৌঁছে দেওয়াই এর কাজ। মজার ব্যাপার হলো এখানে মূল অর্থ বা মেসেজটা একদম অক্ষুণ্ণ থাকে, কিন্তু ওই কোটেশন মার্কগুলো পুরোপুরি গায়েব হয়ে যায়। এই তুলনামূলক চিত্রটি দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একটু খেয়াল করলেই দেখা যাবে কিভাবে কোটেশন মার্কগুলো উঠে গিয়ে দ্যাট শব্দটি ম্যাজিকের মতো দুটো অংশকে জুড়ে দিচ্ছে। আই বদলে গিয়ে হি হচ্ছে আর অ্যাম বদলে ওয়াজ হয়ে যাচ্ছে। এই ছোট ছোট কয়েকটা টুইস্টই কিন্তু পুরো বাক্যটাকে আমূল বদলে দেয়। এবার আসা যাক ২ নম্বর সেকশনে, ৩টে গোল্ডেন রুল, পারসন, টেন্স এবং টাইম। যে কোনো ন্যারেশনের জট খোলার জন্য আমাদের হাতে কিছু গোপন অস্ত্র থাকা চাই, আর এর মধ্যে সবচেয়ে মোক্ষম অস্ত্রটি হল সন, SON ফর্মুলা। এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট, আর এন মানে নো চেঞ্জ। ফার্স্ট পার্সন বদলাবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন সেটার গায়ে টোকা দেওয়ারও দরকার নেই, একদম অপরিবর্তিত থাকবে। প্রোনাউন শিফট করার জন্য এর চেয়ে সহজ হ্যাক আর হতেই পারে না। এরপর টেন্স বা কালের পরিবর্তন। এটাকে একটা টাইম মেশিনের মতো ভাবা যেতে পারে। রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকলে ভেতরের টেন্সগুলো এক ধাপ করে অতীতে চলে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট সোজা পাস্ট ইনডিফিনিটে চলে যায়। আর পাস্ট ইনডিফিনিট তো আরও এক ধাপ পিছিয়ে পাস্ট পারফেক্ট হয়ে যায়। ক্যান, মে, উইল এগুলো অনায়াসে কুড, মাইট, উড এ রূপ নেয়। শুধু কি টেন্স, সময় আর স্থানবাচক শব্দগুলোও কিন্তু পিছিয়ে যায়। খুব কাছের বা বর্তমানের শব্দগুলো দূরে সরে যায়। নাও ধাক্কা খেয়ে দেন হয়ে যায়, টুডে হয়ে যায় দ্যাট ডে, আর হেয়ার হয়ে যায় দের। বোর্ড পরীক্ষার জন্য এই নির্দিষ্ট ছকটা একেবারে মেমোরিতে গেঁথে ফেলাকা হবে দারুণ একটা গেম চেঞ্জার। কিন্তু একটু সাবধান, এই টাইম মেশিনেরও একটা বড় ব্যতিক্রম আছে। কোটেশনের ভেতরের বাক্যটি যদি কোনো চিরন্তন সত্য, অভ্যাস বা ঐতিহাসিক ঘটনা হয়, তাহলে টেন্স একদম ফ্রিজ হয়ে থাকে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান এই ধরনের বাক্যে টেন্সের এক চুলো পরিবর্তন হবে না, যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। ৩ নম্বর সেকশন, বাক্য অনুযায়ী নিয়ম, ৫টি ধরন জয় করার কৌশল। এবার সরাসরি পরীক্ষার প্রশ্নপত্রের ময়দানে নামা যাক। বাক্যের 5টি ধরন অনুযায়ী কিন্তু নিয়মও বদলায়। সবচেয়ে সহজ হল অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বিবৃতি। এখানে বেশি কিছু ভাবার নেই। রিপোর্টিং ভার্ব আর কোটেশনের ভেতরের অংশটাকে শুধু দ্যাট দিয়ে জোড়া লাগিয়ে দিলেই কেল্লাফতে। তবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের খেলাটা একটু ভিন্ন। এখানে দ্যাটের কোনো জায়গা নেই। হ্যাঁ বা নাবোধক উত্তর হলে ইফ বা ওয়েদার বসে, আর যদি হোয়াট, ওয়্যারের মতো WH ওয়ার্ড থাকে তাহলে সেটাকেই বসিয়ে দিতে হয়। আর রিপোর্টিং ভার্ব হিসেবে আক্সড তো থাকছেই। অন্যদিকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আদেশ, অনুরোধ, নিষেধের ক্ষেত্রেও দ্যাট পুরোপুরি বাদ পড়ে যায়। এর বদলে বাক্যের মুড অনুযায়ী অর্ডার্ড, রিকোয়েস্টেড বা ফরবেড বসাতে হয়, আর মূল ভার্বের ঠিক আগে একটা ছোট্ট ইনফিনিটিভ টু বসিয়ে দিলেই কাজ শেষ। অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনা ও শুভকামনার বেলায় রিপোর্টিং ভার্ব হিসেবে ওয়েস্ট বা প্রেইড নিতে হয়, আর এখানে একটা ছোট্ট নিয়ম হল দ্যাট যুক্ত করার পর সাবজেক্ট বসবে, আর তারপরই মে বা মাইট শব্দটি জুড়ে দেওয়া একদম বাধ্যতামূলক। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স,
এখানে পুরোটাই আবেগের খেলা, ভেতরের আনন্দ, দুঃখ বা বিস্ময় বোঝাতে এক্সক্লেমড উইথ জয় বা সরোর মতো বর্ণনামূলক শব্দ দিয়ে ওই বিস্ময়সূচক চিহ্নের ফিলিংসটাকে ধরতে হয়, তারপর দ্যাট দিয়ে বাক্যটাকে সাধারণ একটা বাক্যে রূপান্তর করতে হয়। 4 নম্বর সেকশন, পরীক্ষার বিশেষ ব্যতিক্রম, ট্রিকি ফাঁদগুলো এড়িয়ে চলা। বোর্ড পরীক্ষার প্রশ্নকর্তারা কিন্তু এই সাধারণ নিয়মের বাইরে গিয়ে মাঝে মাঝেই কিছু ট্রিকি ফাঁদ পাড়তে ভালোবাসেন। সবচেয়ে কমন ফাঁদ হল সে আর টেল। মনে রাখতে হবে কথাটি কে শুনছে বা লিসেনার কে, সেটা উল্লেখ থাকলে বা টু থাকলেই কেবল টেল ব্যবহার করা যাবে। লিসেনার না থাকলে সে যেমন আছে ঠিক তেমনই থাকবে। এছাড়া লেটাস দিয়ে শুরু হওয়া বাক্যগুলো কিন্তু প্রচলিত কাঠামোর তোয়াক্কাই করে না। সেখানে প্রপোজড বা সাজেস্টেড দ্যাট আর সাথে শুড বসাতে হয়। আবার থ্যাংক ইউ বা গুড মর্নিংয়ের মতো ক্ষেত্রে দ্যাট না বসিয়ে সরাসরি রেসপেক্টফুলি বা উইশড দিয়ে বাক্য সাজাতে হয়। এগুলো একেবারেই রুল ব্রেকার। আমাদের শেষ এবং 5 নম্বর সেকশন, সমাধানের 5টি ধাপ, ভুলমুক্ত পরীক্ষার কৌশল। এতক্ষণ আমরা যা যা জানলাম, এবার সেগুলোকে একটা ফুলপ্রুফ স্ট্র্যাটেজিতে রূপ দেওয়ার পালা। পরীক্ষার হলে ঠিক এই 5টি ধাপ পরপর ফলো করলে কোনো কনফিউশনই থাকবে না। প্রথমে রিপোর্টিং ভার্ব ও পার্সন চেনা, তারপর ভেতরের বাক্যের ধরন বোঝা, এরপর পার্সন, টেন্স ও সময় নিয়ম ফেলে সঠিক রিপোর্টিং ভার্ব বসিয়ে শেষে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে চেক করে নেওয়া। এই সিকোয়েন্সটা মেনটেন করলে উত্তর ভুল হওয়ার কোনো চান্সই নেই। চলুন এই 5টি ধাপ দিয়ে একটা পারফেক্ট উত্তর তৈরি হতে দেখা যাক। বাবা প্রশ্ন করেছেন, তাই এটি ইন্টারোগেটিভ বাক্য, এবং আস্কড বসল। WH ওয়ার্ড হোয়াই থাকায় সেটি থেকে গেল। টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হলো, আর নাও বদলে দেন হলো। একেবারে ছকে বাঁধা নিখুঁত একটা সলিউশন, তাই না? ন্যারেশনের ভয়কে জয় করার আসল মন্ত্র কিন্তু এটাই। এই ফর্মুলাগুলো ব্যবহার করে প্রতিটি নিয়মের মাত্র 10টি উদাহরণ যদি হাতে কলমে প্র্যাকটিস করা যায়, তাহলে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর একেবারে কনফার্ম। তাহলে আজ এই মুহূর্তে কোন নিয়মটির প্র্যাকটিস দিয়ে আমাদের মিশন শুরু হতে যাচ্ছে একটু ভাবুন তো। প্র্যাকটিস শুরু করে দিন। ন্যারেশন এখন আক্ষরিক অর্থে আমাদের হাতের মুঠোয়।